কন্টিনিউ করছি সেমিস্টার 3 এর জন্য ওয়াল্ট হুইটম্যানের কবিতা প্যাসেজ টু ইন্ডিয়া। প্রথম পার্টটা এখন আমরা ফার্স্ট স্ট্যান্জাতেই রয়েছি, প্রথম পার্টটা এখনও কন্টিনিউ করছি আমরা। পোয়েট বললেন যে প্রেজেন্ট ওয়ার্ল্ডের আধুনিক যুগের যে নতুন নতুন অবদানগুলো, নতুন নতুন ডেভেলপমেন্টগুলো, সেগুলোর প্রশংসা করবার জন্য, সেগুলোর গুণগান গাইবার জন্য তিনি তৎপর, কিন্তু সেগুলোর গুণগান গাইতে গিয়ে তার মনে পড়ে যায় অতীতের কথা। তার মনে পড়ে যায় যে অতীত আমাদের অনুপ্রেরণা না দিলে বর্তমান আমাদের এতটা সুন্দর হতে পারত না। এবার সেইটা নিয়েই, সেই আইডিয়াটা নিয়েই কন্টিনিউ করছেন। উনি বলছেন, the past, the dark, unfathomed retrospect, the teeming gulf, the sleepers and the shadows, the past, the infinite greatness of the past, for what is the present after all but a growth out of the past? As a projectile formed, impelled, passing a certain line still keeps on, so the present utterly formed, impelled by the past. এই অংশটাতে এটা বলতে পারি আমরা ফার্স্ট সেকশনের সেকেন্ড স্ট্যান্জা। তো এই কবিতাতে কিন্তু প্রথম কথা সেকশন ওয়াইজ ভাগ করা রয়েছে, সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4 করে টোটাল 9টা সেকশন রয়েছে, আমি আগের দিনই বললাম। আর তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সেকশনের ভেতরে কয়েকটা স্ট্যান্জাও রয়েছে। তো এটা ফার্স্ট স্ট্যান্জাটা ফার্স্ট সেকশনের কমপ্লিট করে আমরা সেকেন্ড স্ট্যান্জায় চলে আসছি। পোয়েট বলছেন পাস্ট। পাস্ট বলতে উনি কি বোঝাচ্ছেন? দ্য ডার্ক আনফ্যাদমড রেট্রোস্পেক্ট। আনফ্যাদমড রেট্রোস্পেক্ট, আমি দেখো মানেটা লিখে দিয়েছি, দ্য ডিপ পাস্ট দ্যাট ক্যানট বি মেজার্ড, মানে এতটাই গভীর, অন্ধকার গভীর অতীত যেটাকে মেপে দেখা যায় না। কারণ সত্যিই তো অতীতে কি রয়েছে সেটা শুধুমাত্র কিছু ইতিহাস বইতে যেটুকু রেকর্ড করা রয়েছে সেটুকু আমরা জানি। এছাড়া কিন্তু অতীতের ব্যাপারগুলো আমরা কেউ অতীতে গিয়ে খুঁজে দেখতে পারি না। তাই পাস্ট আনফ্যাদমড, যার গভীরত্ব মাপা যায় না। রেট্রোস্পেক্ট মানে পুরনো দিনের ঘটনা, পাস্টের ঘটনা। দ্য টিমিং গালফ, পাস্টকে কম্পেয়ার করা হচ্ছে। দেখো এই আনফ্যাদমড রেট্রোস্পেক্ট আর টিমিং গালফ, এই দুটোই কিন্তু পাস্টকে মেটাফরিক্যালি কম্পেয়ার করছে একটা ওশানের সঙ্গে, একটা সমুদ্রের সঙ্গে অতীতকে কম্পেয়ার করা হচ্ছে। সমুদ্রের ওপরের অংশটা যেটা আমাদের চোখে পড়ে, যেখানে আমাদের জাহাজ নৌকা ভাসে, সেটা যেন বর্তমানটা, সেটা চোখে দেখা যায়। কিন্তু সমুদ্রের ভেতরটা, সমুদ্রের অতল গভীরত্বটা যেন অতীতের মতো, সেটাকে আমরা দেখতে পারি না, সেটা আমাদের চোখের অগোচরে রয়েছে, কিন্তু সেটা যে অত্যন্ত গভীর সেটা আমরা জানি, বুঝতে পারি। তাই পোয়েট পাস্টকে কম্পেয়ার করছে একটা সমুদ্রের সঙ্গে, এবং সেটাকে দুটো ফ্রেজ ব্যবহার করছেন উনি। এক হচ্ছেন আনফ্যাদমড রেট্রোস্পেক্ট, এত গভীর একটা অতীত যেটাতে আমরা জানি না কতটা ভেতর অবধি রয়েছে, এবং দ্বিতীয় টিমিং গালফ, মানে একটা টলটলে ভর্তি মহাসাগরের সঙ্গে অতীতকে কম্পেয়ার করছে। দ্য স্লিপার্স অ্যান্ড দ্য শ্যাডোজ, দ্য পাস্ট, দ্য ইনফাইনাইট গ্রেটনেস অফ দ্য পাস্ট। তাহলে অতীত যদি সুন্দর না হতো, অতীত যদি গ্রেট না হতো, তাহলে বর্তমানও গ্রেট হতো না। যার অতীত ভালো তার বর্তমানটাও ভালো। আমরা আমাদের নিজেদের জীবন দিয়ে এটা ভাবতে পারি যে আমাদের জীবনে যাদের অতীতে, মানে ছোটোবেলাতে যাদের শিক্ষা দীক্ষা ভালো, যারা বাবা মার কাছ থেকে ভালো সংস্কার শিক্ষা পেয়েছে, যারা ভালো স্কুলে ভালো সুন্দরভাবে পড়াশুনো করে নম্বর পেয়েছে, তাদেরই বর্তমানটা ভালো হবে, তাদেরই ভবিষ্যৎটা কিন্তু ভালো হবে। তাই যাদের অতীতটা ভালো নয় তাদের বর্তমানও ভালো হওয়ার কথা নয়। অতীতের ওপরেই, অতীতের ভিতের ওপর নির্ভর করে বর্তমানের ইমারত দাঁড়িয়ে থাকে। তাই জন্য কবি বলছেন যে দ্য পাস্ট, দ্য ইনফাইনাইট গ্রেটনেস অফ দ্য পাস্ট, এটা পাস্টেরই গ্রেটনেস যেটা প্রেজেন্টটা এত সুন্দর হয়েছে। ফর, এই লাইনটা সবচেয়ে সুন্দর লাইন, এটাকে আন্ডারলাইন করবে। ফর হোয়াট ইজ দ্য প্রেজেন্ট আফটার অল বাট আ গ্রোথ আউট অফ দ্য পাস্ট। বর্তমান কি? শুধু পাস্টেরই তো কন্টিনিউয়েশন। ঠিক যেমন বাড়ি তুলবার সময় মাটির তলায় আমাদেরকে একটা ভিত কাটতে হয়,
এবং সেই ভিতটার ওপরেই কিন্তু আমাদের যে বাড়িটা সুন্দর ইমারতটা সেটা দাঁড়িয়ে থাকে। ভিতটা মাটির তলায় চাপা পড়ে যায়, সেটা দেখা যায় না, কিন্তু আমাদের বাড়িটা যে মজবুতভাবে দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু সেই ভিতটার ওপরেই নির্ভর করে। ঠিক তেমন অতীতটাও আমাদের ভিতের মতো বাড়ির, সেটা আমাদের বর্তমানটাকে শক্তভাবে ধরে রাখে। তাই জন্য পোয়েট বলছে যে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট বাট জাস্ট আ গ্রোথ অফ দ্য পাস্ট। পাস্টটাই সুন্দরভাবে ম্যাচিওর করে প্রেজেন্টে আসে। একটা পাস্টে যে ছোট ছেলে ছিল যে স্কুলে পড়াশুনো করছিল, সেই তো বড় হয়ে আস্তে আস্তে একটা সফল মানুষ হলো বর্তমানে, এবং ভবিষ্যতে হয়তো আরও সফল হবে। তো পাস্ট হচ্ছে একটা কন্টিনিউয়েশন অফ দ্য প্রেজেন্ট, হচ্ছে একটা কন্টিনিউয়েশন অফ দ্য পাস্ট। আবার আরেকটা কম্প্যারিজন ইউজ করছে, বলছে অ্যাজ আ প্রজেক্টাইল ফর্মড ইম্পেলড পাসিং আ সার্টেন লাইন স্টিল কিপস অন, সো দ্য প্রেজেন্ট। মানে একটা বন্দুক থেকে গুলি ছাড়া হলো বা একটা ধরো মিসাইল ছুড়ে দেওয়া হলো, সেটা যেমন যে বন্দুক থেকে বেরোলো সেটা হচ্ছে তার অতীত, কিন্তু যেখানে গিয়ে সেটা লাগবে বা যেখানে গিয়ে সেই বিস্ফোরটা হবে সেটা তার বর্তমান। ঠিক তেমনভাবে এখানে কবি বলবার চেষ্টা করছেন যে আমাদের বর্তমানটা আমাদের অতীতের একটা কন্টিনিউয়েশন। সো দ্য প্রেজেন্ট আটারলি ফর্মড ইম্পেলড বাই দ্য পাস্ট। তাহলে প্রেজেন্টের জন্ম কিন্তু হচ্ছে পাস্ট থেকে। যদি পাস্ট না থাকতো, যদি অতীত না থাকতো, তাহলে বর্তমানও হতো না। বর্তমানটা জন্ম নিতে পারতো না যদি অতীত না থাকতো। তাহলে এখানেই আমাদের কিন্তু ফার্স্ট সেকশনটাও কমপ্লিট হয়ে গেল, সেকেন্ড স্ট্যান্জাটা কমপ্লিট করে দিলাম। এবার আমরা কন্টিনিউ করব সেকেন্ড সেকশানে। এখানে দেখো নাম্বার 2 দিয়ে মার্ক করা রয়েছে, এটা সেকেন্ড সেকশনটা শুরু হচ্ছে। এখানে বলছে পোয়েট, Passage, O soul, to India. Eclaircise the myths Asiatic, the primitive fables. Not you alone, proud truths of the world, nor you alone ye facts of modern science, but myths and fables of old Asia's, Africa's fables, the far darting beams of the spirit, the unloosed dreams. এতক্ষণে প্রথমবার আমাদের যে টাইটেলটা কবিতাটার প্যাসেজ টু ইন্ডিয়া, সেটার একটা রেফারেন্স আমরা সেকেন্ড সেকশানে গিয়ে পাচ্ছি। বলছে ও চলো আত্মা আমরা ভারতবর্ষের দিকে যাত্রা করি, আমরা ইন্ডিয়ার দিকে যাত্রা করি। আমরা এশিয়ার যে পুরাতন গল্পকথা, এশিয়া আফ্রিকা এই মহাদেশগুলোর মানুষজন বা এদের সভ্যতা কিন্তু অনেক পুরনো সভ্যতা। তো এদের যে পুরনো সভ্যতা, এদের যে পুরনো গল্প, যেমন আমাদের বেদের, আমাদের পুরাণের, আমাদের উপনিষদের, পঞ্চতন্ত্রের, আমাদের যে প্রাচীন গল্পকথাগুলো, সেগুলোই হচ্ছে আমাদের সম্ভ্রান্ত অতীতের একটা চিহ্ন। আমাদের আজ অবধি সভ্যতায় যে এই গল্পগুলো বেঁচে রয়েছে, এদের মাধ্যমেই আমাদের ভারতীয় সভ্যতায় অতীত বেঁচে রয়েছে। তাই ক্লিয়ারসাইজ মানে এখানে স্পষ্টভাবে আমি লিখে দিয়েছি, টু মেক সামথিং ক্লিয়ার, কিছু স্পষ্টভাবে বোঝা। এশিয়ার যে মিথগুলো, এশিয়ার যে গল্পকথাগুলো বা তার যে পুরনো ফেবলস রয়েছে, সেগুলোকে বোঝবার জন্য আমাদেরকে চলো ভারতবর্ষের দিকে যাই। নট ইউ অ্যালোন প্রাউড ট্রুথস অফ দ্য ওয়ার্ল্ড। শুধুমাত্র আধুনিক যুগের যে বাস্তব, সেটাই যে একমাত্র বাস্তব তা নয়। বাস্তব অতীতটাও অতটাই বাস্তব, অতীতটাও অতটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের আজকের দিনের বাস্তবটা। Nor you alone ye facts of modern science, but myths and fables of old Asia and Africa's fables. বলছে যে শুধুমাত্র আধুনিক বিজ্ঞানের প্রযুক্তিগত উন্নতি দিয়েই বিচার করলে হবে না, আমাদেরকে পুরাতন এশিয়া এবং আফ্রিকা এই মহাদেশগুলোর যে পুরাতন গল্পকথা রয়েছে সেগুলোর গুরুত্বটাও মানতে হবে। তাহলে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, এই কবিতাটাতে কিন্তু এশিয়া, আফ্রিকা বা ইন্ডিয়াকে স্পেসিফিক্যালি একটা রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পাস্ট হিসাবে দেখানো হচ্ছে। একটা এমন কান্ট্রি যেখানে এনশিয়েন্ট ভ্যালুসগুলো এখনও বেঁচে রয়েছে, এশিয়াতে, আফ্রিকাতে বা ইন্ডিয়াতে। আর আমেরিকাকে বা ইউরোপিয়ান কান্ট্রিজগুলোকে আধুনিক হিসাবে দেখানো হচ্ছে, যারা মডার্ন যুগে খুব প্রোগ্রেস করেছে। কিন্তু আমাদের কবির মতে শুধু মডার্ন সায়েন্টিফিক প্রোগ্রেসটাকেই গুনলে হবে না, তাদের মনে রাখতে হবে যে আজকের বিজ্ঞান প্রযুক্তিগতভাবে যে উন্নতিটা করতে পেরেছে তার একটা বড় কারণ হচ্ছে তার বেস
অতীতে ছিল, তার ভিত অতীতে ছিল। এবং সেই অতীতটা কি না, সেই গল্প কথাগুলো যেগুলো এশিয়াতে প্রচলিত, যেই কাল্পনিক গল্পগুলো যেগুলো আফ্রিকাতে প্রচলিত, সেইগুলোই হচ্ছে আজকের বর্তমান বৈজ্ঞানিক প্রযুক্তির অগ্রগতির পেছনে মূল ইন্ধন। এরাই কিন্তু আধুনিক প্রযুক্তিকে এগোতে সাহায্য করেছে। দ্য ফার ডার্টিং বিমস অফ দ্য স্পিরিট, দ্য আনলুজড ড্রিমস। তাহলে আমাদের এশিয়া বা ইন্ডিয়ার ফেবলগুলোকে, গল্পকথাগুলোকে কার সাথে কম্পেয়ার করছে? সূর্যের রশ্মির সাথে। ঠিক যেমন সূর্যের রশ্মি চারদিকে ছড়িয়ে যায় এবং তার আলো চারদিকে ছড়িয়ে যায়, ঠিক তেমনভাবেই এশিয়া, আফ্রিকা, ভারতবর্ষের যে এই মিথকগুলো ছিল, এই যে গল্পকথাগুলো ছিল, তার যে গুরুত্ব, তার যে সৌন্দর্য, সেটা সব দিকে সূর্যের আলোর মতো স্পষ্টভাবে ছড়িয়ে গেল এবং মানুষকে স্বপ্ন দেখতে শেখালো। The deep diving Bibles and legends, the daring plots of poets, the elder religions। বলছে যে দেখো, বাইবেল বলতে আমরা কি বুঝি? ডিপ ডাইভিং বাইবেল বলতে আমরা বুঝছি, বাইবেল বলতে সাধারণত যখন বি ক্যাপিটাল লিখি তখন বাইবেল বলতে আমরা বুঝি যে খ্রিস্টানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ধর্মগ্রন্থ তাকে বাইবেল বলি। কিন্তু এখানে পোয়েট কিন্তু ডিপ ডাইভিং বাইবেল বলতে রিলিজিয়াস বুকসকে মিন করেছে, মানে যে কোনো ধর্মগ্রন্থকেই কিন্তু বাইবেল হিসাবে কবি এখানে রেফার করছেন। তাহলে ডিপ ডাইভিং বাইবেল বলতে এখানে দ্য রিলিজিয়াস বুকস অফ দ্য ইস্টার্ন কান্ট্রিজকে মিন করা হচ্ছে। আমাদের পূর্বের ধর্মগ্রন্থগুলো কোনগুলো হবে? গীতা, উপনিষদ, বেদ, পুরাণ, এইগুলোকে ডিপ ডাইভিং বাইবেলস বলছে। লিজেন্ডস মানে গল্পকথা। দ্য ডেয়ারিং প্লটস, পটভূমি, গল্পের যে পটভূমি সেটাকে প্লট বলা হয়। তাতে তাহলে বিশাল সাহসিকতার একটা পটভূমি যেগুলো কবিরা লিখে গেছে। কি কোনগুলোর কথা বলছে এখানে? রামায়ণ, মহাভারতের কথা বলা হচ্ছে, আমাদের যে প্রাচীন গ্রন্থগুলি সেগুলোর কথা বলা হচ্ছে। দ্য এল্ডার রিলিজিয়ান্স। আচ্ছা, রিলিজিয়ান মানে তো ধর্ম আমরা সবাই জানি, কিন্তু ধর্মর মধ্যে আবার এল্ডার ইয়াঙ্গার হয় নাকি? এল্ডার ইয়াঙ্গার তো ছেলে মেয়েদের মধ্যে হয়, বড় ভাই ছোট ভাই, এল্ডার ব্রাদার ইয়াঙ্গার ব্রাদার হয়, কিন্তু এল্ডার রিলিজিয়ান বলতে কি মিন করছে? দেখো, আমাদের সনাতন ধর্ম যেটা ভারতবর্ষে প্রচলিত হিন্দু ধর্ম, সেটা কিন্তু পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ধর্ম হিসাবে মান্যতা দেওয়া হয় এবং পরবর্তীকালে বহু নতুন নতুন ধর্মের জন্ম হয়েছে। ভারতের মাটি থেকে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম বা শিখ ধর্মের প্রবর্তন ঘটেছে, অথবা মধ্য এশিয়া থেকে ইসলাম ধর্ম, খ্রিশ্চানিটি, জৌরাস্ট্রানিজম, জুডাইজম, এই ধরনের নতুন ধর্মের অনেক প্রবর্তন ঘটেছে। কিন্তু পুরাতন ধর্ম, কিন্তু সবচেয়ে পুরনো সনাতন ধর্ম কিন্তু ভারতবর্ষ থেকেই জন্মেছে, হিন্দু ধর্ম। তো সেখানে বলছে যে এই পুরাতন ধর্ম, তার মানে বাকি ধর্মগুলোর থেকে তো একটু বয়সে বড়, তাই জন্য হিন্দু ধর্মকে বলছে এল্ডার রিলিজিয়ান্স। তো কবি এখানে ভারতবর্ষের সভ্যতাটা, ভারতবর্ষের ধর্মগ্রন্থগুলো, ভারতবর্ষের হিন্দু ধর্ম, ভারতবর্ষের গল্পকথা, ভারতবর্ষের লেখা কবিদের সাহসিকতার গল্পগুলো, ভারতবর্ষের টেম্পলস ফেয়ারার দ্যান লিলিজ, ও ইউ টেম্পলস ফেয়ারার দ্যান লিলিজ পোর্ড ওভার বাই রাইজিং সান, মানে সাদা লিলি ফুলের থেকেও সুন্দর ধপধপে মন্দিরগুলো যেগুলো বা ধর্মস্থলগুলো যেগুলো পূর্বের দেশগুলোতে রয়েছে, সেগুলো হচ্ছে অতীতের নিশানি, সেগুলো হচ্ছে অতীতের স্বরূপ এবং অতীত এদের মাধ্যমে বাস করছে। তাহলে দেখো, এই একটা কবিতার মধ্যেই একদিকে দেখাচ্ছে যে আধুনিক সায়েন্স এতটাই প্রযুক্তিগতভাবে উন্নত হয়ে গেছে যে মানুষ একটা খাল খুঁড়ে দুটো সমুদ্রকে জয়েন করে দিচ্ছে, একটা মহাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দ্রুত গতিতে পৌঁছে যাওয়া যাচ্ছে রেল মাধ্যমে, একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশে, একটা মহাসাগরকে পার করে পৌঁছে যাচ্ছে মানুষ, টেলিগ্রাফে মেসেজ পৌঁছাচ্ছে। একদিকে প্রযুক্তিগতভাবে এত উন্নতি হচ্ছে, আবার আরেক দিকে এই পৃথিবীতেই, এই সভ্যতাতেই পুরনো ধর্ম বেঁচে রয়েছে, তার গল্পকথা বেঁচে রয়েছে, তার কবিদের লেখা গল্পগুলো বেঁচে রয়েছে এবং তার সুন্দর সাদা ধপধপে মন্দির বেঁচে রয়েছে। মানে প্রাচীন এবং আধুনিক দুটো একসাথে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে,
একসাথে দুজনে থাকতে পারছে, অতীতটা এবং বর্তমানটা। O you fables, spurning the known, eluding the hold of the known, mounting to heaven. তোমরা সেই গল্প কথা, ফেবল মানে গল্প কথা, বারবার বলছি, সেই গল্প কথা যেগুলো জ্ঞান থেকে অজ্ঞানতার থেকে জ্ঞানতার দিকে নিয়ে যাও, যেগুলো আমাদের অজানাকে জানার দিকে নিয়ে যেতে সাহায্য করো, এবং আস্তে আস্তে যেগুলো আমাদের ঈশ্বরকে চিনতে সাহায্য করো। তোমাদের গল্পগুলো পড়ে আমাদের মনে ভ্যালুজ তৈরি হয়, ভালো সংস্কার পাই আমরা তোমাদের গল্পগুলো পড়ে, এবং সেই সংস্কারগুলোই কিন্তু আমাদের আস্তে আস্তে ঈশ্বরের দিকে নিয়ে যেতে সাহায্য করে। মাউন্টিং টু হেভেন মানে ঈশ্বরের দিকে নিয়ে যেতে কাছে সাহায্য করছে। এটা তোমাদের যারা হয়তো দর্শনশাস্ত্র পড়েছো, ফিলোসফি পড়েছো, তারা কিছুটা বুঝতে সুবিধা হবে ব্যাপারটা, যে ভারতীয় দর্শনের কথা এখানে বলা হয়েছে। ভারতীয় দর্শনে ঈশ্বর প্রাপ্তির জন্য কি কি উপায় বলা হয়েছে, সেইগুলো কিন্তু খুব সহজে মানুষকে বোঝাবার জন্য গল্পকথার মাধ্যম দিয়ে প্রচার করা হয়েছে। এই ছোট ছোট গল্পগুলোর মধ্যে একটা করে নীতিশিক্ষা দেওয়া থাকে, আর সেই নীতিশিক্ষাগুলো মানুষ যদি জীবনে ফলো করে তাহলে ভগবানের আশীর্বাদ সে পাবে, সে ভগবানের কাছে পৌঁছাতে পারবে। তো সেই কথাটাই কবি বলছে যে তোমাদের গল্পে লোকানো নীতিশিক্ষা আমাদেরকে একটা ডিভাইন নলেজ দিচ্ছে, একটা স্পেশাল নলেজ দিচ্ছে, এবং এই নলেজটা পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঈশ্বরের বাড়ির দিকে, হেভেনের দিকে যাত্রা শুরু করতে পারছি। You lofty and dazzling towers, pinnacled red as roses burnished with gold. আমাদের দেশের প্রাচীন ইমারতগুলোকে ডেসক্রাইব করছে, বড় বড় টাওয়ার, বড় বড় মিনার, গগনচুম্বী মিনার, আমরা কুতুব মিনারের কথা বলতে পারি, বা আমরা নানা রকমের এরকম ভারতবর্ষে স্থাপত্য রয়েছে যেখানে বড় বড় উঁচু উঁচু মিনার রয়েছে, যেগুলো লাল পাথর দিয়ে কখনো তৈরি, কখনো সোনার চাদর দিয়ে মোড়া থাকে, কখনো আবার সাদা ধপধপে মার্বেল পাথর দিয়ে তৈরি। এই ধরনের যে প্রাচীন বিল্ডিংগুলো ভারতবর্ষে, সেগুলোকে মিন করছে। Towers of fables, immortal fashioned from mortal dreams. মানুষের কল্পনা থেকে বেরিয়ে একটা মন্দির তৈরি হলো বা একটা প্রাসাদ তৈরি হলো, যেটা ইমমর্টাল হয়ে গেল, মানে সময়ও যেটাকে নষ্ট করতে পারলো না। হয়তো আজ থেকে 1000 বছর আগে, 2000 বছর আগে যে মন্দির তৈরি হয়েছে বা যে প্রাসাদ তৈরি হয়েছে, সেই প্রাসাদটা আজ অবধি মাথা তুলে বেঁচে রয়েছে। যে মানুষের মাথা থেকে ওই প্রাসাদের কল্পনাটা বেরিয়েছিল, ওই প্রাসাদটা তৈরি করবার আইডিয়াটা যে লোকটার মাথায় এসেছিল, সে হয়তো মরে গেছে, কিন্তু তার তৈরি, তার হাত দিয়ে তৈরি সেই প্রাসাদ, সে কিন্তু ইমমর্টাল হয়ে এখনও বেঁচে রয়েছে। You too I welcome, and fully the same as the rest, you too with joy I sing. তাহলে এইটা হচ্ছে এই স্ট্যান্জার মেন লাইন, আসল লাইন। বলছে তোমাদেরকেও আমি স্বাগত জানাই, বাকিদের সঙ্গে সঙ্গে, বাকিদের পাশাপাশি তোমাদেরকেও আমি স্বাগত জানাই, এবং তোমাদেরও গান আমি গর্বের সহিত গাই। কাদের পাশাপাশি? আধুনিকের পাশাপাশি। আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির উন্নতির যে 3খানা নিদর্শন আমাদের কবি দেখিয়েছে, সেই 3টি নিদর্শনের পাশাপাশি অতীতের যে বিখ্যাত নিদর্শনগুলো ছিল, ভারতীয় সভ্যতার যে মিনারগুলো, যে টাওয়ারগুলো, যে রাজপ্রাসাদগুলো, যে সুন্দর গল্প কবিতাগুলো, যে উপন্যাসগুলো, যে ধর্মগুলো ছিল, সেগুলোকেও আমি সমান গুরুত্ব দিয়ে, সেগুলোকেও আমি সমান সম্মান দিয়ে তাদের ব্যাপারেও আমি গান গাই, তাদেরও প্রশংসায় আমি গান গাই। মানে আমাদের কবি শুধুমাত্র বর্তমানের কবি নন, উনি বর্তমানের পাশাপাশি অতীতকে রেখে দুজনকেই ইকুয়াল সিগনিফিক্যান্স দিয়ে দুজনেরই পক্ষে উনি গান গান। প্যাসেজ টু ইন্ডিয়া, লো সোল, সিয়েস্ট নট গডস পারপাস from the first, underline koro, khub important line, the earth to be spanned, connected by network, the races, neighbors to marry and be given in marriage, the oceans to be crossed, the distant brought near, the lands to be welded together. বলছে চলো আত্মা ভারতবর্ষের দিকে যাত্রা শুরু করি। এটা কিন্তু বাস্তব যাত্রা নয়, আমি প্রথমেই বলেছিলাম নৌকা নিয়ে যাত্রা শুরু করছে না, এটা একটা কাল্পনিক যাত্রা, মানে বর্তমান থেকে অতীতের দিকে যাত্রা। বারবার মনে রাখবে, ইন্ডিয়া বলতে এখানে অতীতকে মিন করা হচ্ছে, এনশিয়েন্ট সিভিলাইজেশনটাকে মিন করা হচ্ছে। আমেরিকা বলতে মডার্ন মিন করা হচ্ছে। কবি মডার্ন যুগে রয়েছেন, সেখান থেকে অতীতে চলে যেতে চাইছেন।
তারপর উনি কি বলছেন, যে লাইনগুলো খুব গুরুত্বপূর্ণ, বলছে হে আত্মা, লো সোল, তুমি কি দেখতে পাচ্ছ না? আমাদের পাঠকদেরকেও জিজ্ঞেস করছেন, আবার নিজের আত্মাকেও জিজ্ঞেস করছেন যে তোমরা কি বুঝতে পারছো না যে এই যে আধুনিক প্রযুক্তিগত উন্নতি হলো, সেগুলো তো ভগবানেরই ইচ্ছাতে হলো। ভগবান তো প্রথম থেকেই চেয়েছিল যে এই যে তোমার মহাবিশ্বতে সব মানুষ যেন একে অপরের সাথে কানেক্টেড থাকে, যাতে পূর্ব প্রান্তে থাকা মানুষ এবং পশ্চিম প্রান্তে থাকা মানুষ তাদের সাংস্কৃতিক আদান প্রদান করতে পারে। তাই জন্যই তাদের মধ্যে যাতে যাতায়াত সহজে হয়, তাই জন্যই সুয়েজ ক্যানেল খোঁড়া হলো, যাতে পূর্ব দিক থেকে মানুষ পশ্চিম দিকে আর পশ্চিম দিক থেকে মানুষ পূর্ব দিকে চটজলদি পৌঁছাতে পারে। এই জন্যই তো একটা বিশাল টেলিগ্রাফ লাইন বেছানো হলো সমুদ্রের তলা দিয়ে, যাতে একটা মহাদেশের মানুষ আরেকটা মহাদেশের মানুষের সাথে কথা বলতে পারে, গল্প করতে পারে, তাদের মেসেজ পৌঁছে দিতে পারে। আবার এই জন্যই কিন্তু তোমার আমেরিকার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত একটা রেল লাইন বিছিয়ে দেওয়া হলো, যে রেল লাইনটাতে মানুষ এক প্রান্ত থেকে খুব সহজে, খুব তাড়াতাড়ি আরেক প্রান্তে পৌঁছে যেতে পারে। তাহলে এইগুলো কেন হচ্ছে? এগুলো হয়েছে কারণ ভগবান প্রথম থেকেই চেয়েছিলেন যে তার এই মহাবিশ্বে মানুষ যেন একে অপরের সাথে কানেক্টেড হতে পারে, তার এই মহাবিশ্বে যেন মানুষ একে অপরের কাছাকাছি আরও পৌঁছে যেতে পারে। যারা দূরে থাকে, যাদের সভ্যতা আলাদা, ধর্ম আলাদা, ভাষা আলাদা, তাদেরকে জুড়বার জন্য ভগবানের পারপাস এটা আগের থেকেই ছিল, এটা ভগবানের প্ল্যান ছিল। আর্থ টু বি স্প্যান্ড মানে বিশ্বটাকে এক্সপ্যান্ড করে দেওয়া, বিশ্বটার মধ্যে একটা এমন কানেকশান ছড়িয়ে দেওয়া, নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়া, যাতে একটা মানুষ পৃথিবীর এক কোণ থেকে আরেক কোণের আরেকটা মানুষের সাথে যোগাযোগ করতে পারে। তাদের মধ্যে জাতি, ধর্ম, এই বিভেদগুলো মিটে গিয়ে তাদের মধ্যে একটা সুসম্পর্ক স্থাপন হয়, যেন তারা পড়শি, প্রতিবেশী, তাদের মধ্যে বিবাহ সম্পর্ক তৈরি হোক, মানে তাদের মধ্যে বন্ধুত্বমূলক ভালোবাসার ভাবের সম্পর্ক তৈরি হোক, সেটাই ভগবান প্রথম থেকে চেয়েছিলেন। তাই জন্যই তো আজকে প্রযুক্তিগতভাবে এই উন্নতিগুলো পৃথিবীতে ঘটছে। তাহলে আজকের সায়েন্টিস্টরা, আজকের ইঞ্জিনিয়াররা কি কাজ করছেন? তারা ভগবানের ইচ্ছেটাকেই বাস্তবায়িত করছেন। ভগবান ইচ্ছে করেছিলেন যাতে পৃথিবীর সবাই একজুট হতে পারে, যাতে পৃথিবীটাকে দ্য ওশানস টু বি ক্রসড, দ্য ডিস্টেন্ট ব্রট নিয়ার, যা মানে সমুদ্রটাকে পার করা যেতে পারে, দূরে যারা থাকে তাদেরকে কাছাকাছি আনা যেতে পারে, এবং জমিটাকে জুড়ে দেওয়া যেতে পারে। যে জমিগুলোকে সমুদ্র দিয়ে সেপারেট করে দিয়েছেন ভগবান, সেগুলোকে আবার ব্রিজ বানিয়ে, তার দিয়ে বা জাহাজ দিয়ে বা উড়োজাহাজ দিয়ে যাতে জুড়ে দেওয়া যেতে পারে, সেই ব্যবস্থাই করবার জন্য আধুনিক ইঞ্জিনিয়াররা নেমে পড়েছেন। তাহলে ভগবানের ইচ্ছেকে বাস্তবায়িত করবার জন্য আমাদের ইঞ্জিনিয়াররা কাজ করছেন। A worship new I sing, you captains, voyagers, explorers, yours, you engineers, you architects, machinists, yours, not for trade or transportation only, but in God's name and for thy sake, O soul. বলছে আমি আজকে এক নতুন ঈশ্বরকে ওয়ার্শিপ করছি, নতুনভাবে আমি একজনকে আমার ঈশ্বর হিসাবে মানছি। কাকে বলছি? কাকে নতুন? আমি নতুন ঈশ্বরের জায়গায় কাকে বসাচ্ছি? আমাদের জাহাজের ক্যাপ্টেনদেরকে মনে করছি, কারণ তারা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানুষকে নিয়ে যাচ্ছে, তাই তারাও ভগবানের কাজ করছে, তাই তারাও আমার কাছে ওয়ার্শিপের যোগ্য, পূজনীয়। ভয়েজার্স, যারা নাবিক, সমুদ্রের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পণ্য নিয়ে যাচ্ছে, দূত হিসাবে মেসেজ নিয়ে যাচ্ছে বা মানুষকে নিয়ে যাচ্ছে, জাহাজের ক্যাপ্টেন এবং সেই নাবিকরা, এবং জিওগ্রাফিক্যাল এক্সপ্লোরাররা, যারা মহাদেশগুলোকে খুঁজে খুঁজে রাস্তাগুলোকে বার করেছেন, তারা আজকে আমার চোখে ভগবানের স্বরূপ, কারণ তাদেরকে আমি ওয়ার্শিপ করতে চাই, তাদেরকে আমি পুজো করতে চাই, কারণ তারা ভগবানের ইচ্ছেটাকে পৃথিবীতে বাস্তবায়িত করেছে। আরও কারা করেছে? ইউ ইঞ্জিনিয়ার্স, ইউ আর্কিটেক্টস, ইউ মেশিনিস্ট, যারা ইঞ্জিনিয়ার প্ল্যান করেছে, যারা আর্কিটেক্ট ডিজাইন বানিয়েছে, যারা মেশিন চালিয়ে কাজটাকে সফল করেছে, তারাও ভগবানের ইচ্ছেকে সফল করেছে। তাই তাদেরও আমি পক্ষে গান গাইতে চাই, তাদেরকেও আমি ওয়ার্শিপ করতে চাই। ইউ নট ফর ট্রেড অর ট্রান্সপোর্টেশন অনলি, তোমরা যে কাজটা করেছো শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য বা মানুষ যাতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছাতে পারে সেই জন্য, তাই জন্য নয়। তোমরা ভগবানের ইচ্ছেকে পূর্ণ করেছো। ভগবানের কি ইচ্ছে ছিল? না মানুষ এক প্রান্তের মানুষ আরেক প্রান্তের মানুষের সাথে যাতে জুড়তে পারে,
সেই ইচ্ছেটা যে ভগবানের ছিল সেটাকে তোমরা পূর্ণ করেছো। তাই আমার আত্মা আজকে তোমাদেরকে ওয়ার্শিপ করতে চাইছে, আমার আত্মা চাইছে তোমাদেরকে ভগবানের জায়গায় রেখে পুজো করতে। তাহলে এটা হয়ে গেল আমাদের সেকেন্ড সেকশনটাও কমপ্লিট। নেক্সট ভিডিওতে থার্ড সেকশনটা কমপ্লিট করব।